তুফান, খুব ভয় পাইছি রে। এই মুহূর্তে যে বিষয়ে কথা বলতে চলেছি আপনারা সেটা কিন্তু থাম্বনেল এবং টাইটেলে দেখেছেন এবং একটু বুঝেছেন যে আসলে কি বিষয়ে কথা বলতে চলেছি। তো আমি শুরুতেই বলে রাখি, যদি এই পুরো ব্যাপারটাই একটা মার্কেটিং পলিসি হয় তাহলে আমি বলবো যে এটা ভাই একদম সস্তা এবং নিম্নমানের মার্কেটিং পলিসি, এবং এই রকমের পলিসি বা এই রকমের মার্কেটিং অ্যাট লাস্ট অ্যাজ আ ফ্যান আমি চাই না। আর যদি এটা সত্যিকার অর্থে হয়ে থাকে বা আমরা যেটা চিন্তা করছি একটু ডেপথে গিয়ে এবং একটু অতিরিক্ত ভেবে যে জিনিসটা চিন্তা করছি, যদি সেটা হয়ে থাকে তাহলে বলবো ভাই একটা নোংরা গেম কিন্তু শুরু হয়ে গেছে, একটা নোংরা গেম কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি একদম খোলামেলায় কথাগুলো বলি এবং দুই পক্ষের প্রতি সম্মান রেখে কথাগুলো বলছি। তো পোস্টটা হচ্ছে শুরু হয় আরশাদ আদনান ভাইয়ের মাস থেকে। তিনি একটা পোস্ট করেন, আপনারা পাশে দেখতে পাচ্ছেন তার পোস্টটা। তিনি এই পোস্টে মূলত একটু খোঁচা মেরেছেন তুফানের টিমকে, এবং তুফানের টিসে চঞ্চল চৌধুরীর যে ডায়লগটা ছিল, যে ডায়লগটা এখন অনেকটা ভাইরাল, সেই ডায়লগটার রেশ ধরে সে মূলত তার এই পোস্টটা করেন। সে বলেছেন সে ভয় পাচ্ছে, তবে কপি এবং নকল দেখে, এবং কপি আর নকল মূলত সে বুঝাচ্ছে তুফানকে। তো এই ভয় পাইছিস এবং নকলের একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি, এবং এই ভয় পাইছিস আর নকলের ব্যাপার নিয়ে কিন্তু ইতিমধ্যে যেটা আমরা চিন্তা করছি বা যেটা আসলে স্বাভাবিক চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা দেখে বোঝাই যাচ্ছে যে আসলে দুটো পক্ষ তৈরি হচ্ছে। একটা পক্ষে আরশাদ আদনান বা ওই গ্রুপটা রয়েছে যেখানে ইকবাল সাহেব অবশ্যই থাকবে। ইতিমধ্যে দেখলাম হচ্ছে ইকবাল সাহেবও একটা মন্তব্য করে বসছে, সে মৌলিক গল্প খুঁজছে, অনেক কিছু খুঁজছে, বাট তার গল্পের মধ্যে আসলে মৌলিকতা খুঁজে পাওয়া যায় না, তার সিনেমার মধ্যে মৌলিকতা খুঁজে পাওয়া যায় না। তো এখানে একটা ভালো কথা বলি, ডেড বডিটা দেখছি, বাট ডেড বডির প্রপার রিভিউটা আসলে করা হয়নি। তো ওটার রিভিউটা আগামীকালের মধ্যেই দিয়ে দিব, তারপর আপনারা জানতে পারবেন যে আসলে ডেড বডি কতটা মৌলিক গল্প। ওকে, তো আরশাদ আদনান এবং হচ্ছে ইকবাল সাহেব সহ আরো অনেকেই একটা গ্রুপ তৈরি করেছে বা একটা হয়ে গেছে, অটোমেটিক এটা হয় না, এটা আপনারা দেখবেন শাকিব খান যখনই কোনো কিছু করতে যায় একটা টিমের একটা গ্রুপ তৈরি হয়ে যায়। এখন আসলে ওই গ্রুপটা কেন তৈরি হয় কি জানেন? এটা আমার যেটা মনে হয় যে আসলে তারা চায় যে শাকিব খান যেন তাদেরই থাকুক, তাদের সম্পত্তি হিসেবে থাকুক, এবং তারা শাকিব খানকে তাদের মতন করে ব্যবহার করুক। এবং এই জিনিসটার কারণে কিন্তু আসলে অনেক কিছুই ঘটেছে। আমি প্রত্যেকটা বিষয়ে আসলে স্পেসিফিকভাবে যেতে পারবো না, কারণ এখানে অনেক বাধা ধরার ব্যাপার থাকে। তো অনেক কিছু কিন্তু ঘটেছে। এই যে ইকবাল সাহেব সাকিবের একদম জিগরি দোস্ত, জিগরি বন্ধু, তার সঙ্গে থাকতো, তার সহচর ছিল, এখন তার সঙ্গে কত বড় একটা দৈরতা তৈরি হয়েছে। তো এরকমেরই অনেক কিছু আমরা দেখতে পাই বিভিন্ন সময়, বিভিন্ন এজেন্সির সঙ্গেও কিন্তু শাকিব খানের দৈরতা তৈরি হয়েছে, কারণ প্রত্যেকটা মানুষ চায় যে শাকিব খান যেন তাদের কাছে থাকুক, তাদের কথা মতন চলুক। বাট শাকিব যখন এর বাইরে চলে যায়, আমি যেটা দেখলাম বা আমার যেটা উপলব্ধি হলো যে শাকিব যখনই তাদের থেকে বাইরে চলে যায় তখনই কিন্তু একটা গ্যাঞ্জাম হয়। যদিও আসলে আমি এই মুহূর্তে অতটাও চিন্তা করছি না, এবং আমি অ্যাটলাস্ট এটুক জানি যে আরশাদ আদনান ভাই একজন শিল্পমনা মানুষ, এবং সে শিল্পকে ভালোবাসে, সিনেমাকে ভালোবাসে, এই ধরনের কাজকে সে ভালোবাসে, এর জন্য আসলে সে এখানে অ্যাক্টিভ হয়েছে। তো সে আরও কাজ করবে শাকিব খানের সঙ্গে, এবং তারা একটা ভালো মোমেন্ট দিবে আমাদেরকে, তারা ভালো ভালো সিনেমা দিবে আমাদেরকে, তারা আমাদের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাবে। তবে এই যে ব্যাপারটা ঘটছে না, এই ব্যাপারটার কারণে কিন্তু অনেকে চান্স পেয়ে যাচ্ছে এবং একটা নোংরামি কিন্তু শুরু হয়ে গেছে, এবং আমাদের কিন্তু আসলে সেই নোংরামিটা থামানো উচিত। কেননা কিছু সুযোগবাদী লোক সবসময় সুযোগ খোঁজে শাকিবকে হটানোর, এবং এই হটানোর একটা গেম আসলে আমরা একটা লম্বা সময় ধরে দেখে আসতেছি। যদিও এটার কোনো ফলাফল আমরা পাইনি, মানে কোনো ফায়দা তারা পাইনি, তবে একটা বাধা কিন্তু আমরা পাই, একটা বাধা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি পায়। তো আমি চাই অ্যাট লাস্ট এই যে পিক টাইম আমাদের ইন্ডাস্ট্রির, এই পিক টাইমে যেন কোনো রকমের নোংরামি না হয়। তো আমি হাত জোর করে সবাইকে বলছি, ভাই নোংরামি করেন না, স্পেশালি আরশাদ আদনান ভাই, ইকবাল ভাই, রাফি ভাই। আমি জানি আসলে একটা মার্কেটিং পলিসি থাকে, হয়তো ওটাও হতে পারে, কারণ আরশাদ আদনান ভাইয়ের সঙ্গে শাকিব খান আবার কাজ করবে। কিন্তু এই সুযোগটা, এই যে কথাগুলো হচ্ছে, এই সুযোগে কিন্তু অনেক অনেক কথা বলছে। এই যে ইকবাল সাহেবও বলে বসছে যে আরশাদ আদনান সাহসী ছেলে, সে সবসময় সত্যি কথা বলে, তাকে একটা বিশাল বড় অবস্থানে নিয়ে গেল এবং শাকিব খানকে বা তুফানকে একদম সে তোয়াক্কা করলো না, সাথে সাথে সে অনেক কিছু বলেও বসলো, সেন্সর বোর্ড থেকে শুরু করে মৌলিক গল্প থেকে শুরু করে অনেক কিছু। তো এরকমের অনেকেই কিন্তু আসলে সুযোগ খুঁজে। তো সেই সুযোগ কিন্তু অনেকে আসলে অনেক কিছু করেও ফেলে বা করার চেষ্টা করে, যার মাধ্যমে কিন্তু ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়,
ক্ষতিগ্রস্ত হয় সুপারস্টার শাকিব খান এবং ক্ষতিগ্রস্ত হয় বাংলার অডিয়েন্স। তো ভাই আমি আসলে ছোট মানুষ, অতটা পলিটিক্স বুঝি না, অতটা নোংরামি বুঝি না, আবার সাধারণ মানুষ তো অনেক কিছু বুঝে ফেলি। তো সেই জায়গা থেকে আমি জাস্ট বলতে চাই, এখন আমাদের ইন্ডাস্ট্রির যে পিক টাইম, এই টাইমে আসলে শাকিব খানকে সবার দরকার। এই শাকিব খানকে যদি সবাই ইউজ করতে পারে সবাই লাভবান হবে, সে আরশাদ আদনান হোক, সে চরকি হোক বা অন্য কেউ হোক। তো সবাই ইউজ করেন না, ধীরে সুস্থে করেন, একে একে সবাই পাবেন শাকিব খানকে। আর যখন আসলে আপনারা শাকিব খানকে পাবেন তখন যদি আসলে আপনারা সুযোগের সৎ ব্যবহার করতে পারেন তাহলে আপনারাও লাভবান হবেন এবং ইন্ডাস্ট্রিও লাভবান হবে। তাই আমি জাস্ট চাচ্ছি যেন কোনো রকমের নোংরামি না হয়। তো এটাই আর কি চাওয়া। আমি চাই একটা সুষ্ঠু পরিবেশ, আমি চাই একটা সুষ্ঠু ইন্ডাস্ট্রি, আমি চাই একটা ভালো সিনেমা বা একটা ভালো সিনেমার ইন্ডাস্ট্রি। তো এতটুকুই চাওয়া একজন ফ্যান হিসেবে, কথাগুলো একজন ফ্যান হিসেবে বলা। আশা করছি কথাগুলো যদি কারো কাছে যায় আপনারা বুঝতে পারবেন। আর অডিয়েন্স যারা আমাকে দেখছেন আপনাদের ওপিনিয়নও কমেন্টে জানাবেন। আর ওভারঅল যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন যাতে আমার কথাগুলো বাকিরাও জানতে পারে। তো এই মুহূর্তে এতটুকু বলার ছিল, এখন আপনাদের মতামত কমেন্টে জানান। আর ওভারঅল ভিডিওগুলো ভালো লাগলে সঙ্গে থাকেন, আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।